গোটা বিশ্ব এক নতুন আবর্তের মধ্যে আছে। আমরা এর আগে নয়া বিশ্ব নিয়ে যে ধারাবাহিকটি করেছিলাম সেখানে এ সম্পর্কিত নানা বিষয়ে আলোচনায় এসেছিল। এর পাশাপাশি আরও কিছু বিষয় যুক্ত। সেটির মধ্যে আছে আপনারা জানেন বেশ কিছুদিন ধরেই বিরল খনিজ নিয়ে এক ধরনের আলোচনা সারা বিশ্বে চলছে। সেই বিরল খনিজ নিয়ে এক ধরনের প্রতিযোগিতায় লিপ্ত বিশ্বের শক্তিধর দেশগুলো। এ প্রসঙ্গে আমরা নতুন একটি ধারাবাহিক শুরু করতে যাচ্ছি যে বিরল খনিজ আসলে কেন কিভাবে এত গুরুত্বপূর্ণ, এটি নিয়ে আসলে শক্তিধর দেশগুলো আসলে কি ধরনের প্রতিযোগিতায় লিপ্ত, এই সব কিছুই উঠে আসবে এই ধারাবাহিকে। দর্শক, ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে স্বাগত। বিরল খনিজ নিয়ে বেশ কিছুদিন ধরে আলোচনা চলছে। এ নিয়ে প্রকাশ্য নানা ধরনের তৎপরতা আমরা দেখতে পাচ্ছি। বিশ্বের শক্তিধর দেশগুলোর মধ্যে এক ধরনের লড়াই চলছে এটা নিয়ে। প্রশ্ন হচ্ছে কেন? উত্তর খুঁজতে গেলে আমরা প্রথমে এক কথায় যদি বলতে হয় তাহলে ভবিষ্যৎ যে পৃথিবীর কাঠামোটি আমাদের সামনে উপস্থিত, যে একদমই প্রযুক্তি শাসিত যে পৃথিবী বা বিশ্ব কাঠামোটি সামনে আসছে, যেখানে আসলে প্রযুক্তি আসলে শাসন করবে যাবতীয় ব্যবসা বাণিজ্য সামরিকায়ন ইত্যাদি সকল ক্ষেত্রে, সেই জায়গাটিতে ভবিষ্যতের জ্বালানি হিসেবে চিহ্নিত করা হয়েছে এই বিরল খনিজ নামক একটা জিনিসকে। বিরল খনিজ কি, কাদেরকে বলা হয়, সেটা নিয়ে আমরা আলাদা একটা পর্বে বিস্তারিত আলোচনা করব। তার আগে আমরা এই পর্বে আসলে বুঝে নেওয়ার চেষ্টা করব যে বিরল খনিজের ক্ষেত্রে আসলে কোন দেশগুলো প্রতিযোগিতায় লিপ্ত, কার কাছে আসলে কতটুকু মজুত আছে বা ঘোষিত মজুতটি আসলে কি পরিমাণের, সেই জিনিসগুলো আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করব। তার আগে আমরা একটু দেখি যে বিশ্বের শক্তিধর দেশগুলো আসলে এটা নিয়ে কি ধরনের প্রতিযোগিতা করছে। এখানে শুরুতেই আসলে চলে আসবে যুক্তরাষ্ট্র এবং চীনের কথা। 2022 সালেই ওয়াশিংটন ভিত্তিক সাময়িকী দ্য ডিপ্লোমেট একটি প্রতিবেদন প্রকাশ করে। সেইখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে এ নিয়ে আসলে এক ধরনের ঠান্ডা লড়াই চলছে যুক্তরাষ্ট্র চীনের মধ্যে। খেয়াল করেন, এটা 2022 সাল, যে বছর আসলে ইউক্রেন যুদ্ধটি শুরু হয়েছিল। তো সেই প্রসঙ্গে আমরা যাব। তার আগে 2017 সালে, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদে যখন এলেন ক্ষমতায়, সেই সময় আসলে তিনি একটি নির্বাহী আদেশ, আপনারা জানেন প্রচুর নির্বাহী আদেশে তিনি সই করেছিলেন। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ নির্বাহী আদেশ ছিল এই বিরল খনিজকে কেন্দ্র করে। সেখানে এর পাশাপাশি এবার যখন তিনি ক্ষমতায় এলেন, এবছর অভিষেকের পরপরই তিনি আসলে কিছু কথা বললেন। তার মধ্যে একটি গ্রিনল্যান্ড কিনে নিতে চান, আরেকটি কানাডাকে তিনি বললেন যুক্ত হওয়ার জন্য। প্রশ্ন এই দুটি কি একদমই ট্রাম্পের চিরাচরিত বক্তব্যের মতো উড়িয়ে দেওয়ার মতো কিনা, সেই প্রশ্নটি সামনে আসছে। যদি আমরা মালিকানার দিকে তাকাই তাহলে দেখব যে কানাডার কাছেও একটা মজুত আছে বিরল খনিজের, গ্রিনল্যান্ডেও একটা মজুত আছে। তাহলে প্রশ্নটা এসেই যায় যে বিরল খনিজ কি এই ধরনের যেই বক্তব্য ট্রাম্প দিলেন সেটার পেছনে কাজ করছে কিনা। আমরা একটু পেছনে ফিরে যাব। আপনারা জানেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়টাতে আসলে যুক্তরাষ্ট্র একটি ঘটনার মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধে সরাসরি অংশগ্রহণে করতে শুরু করেছিল। সেই ঘটনাটা ছিল পার্ল হারবারে হামলা, যে হামলাটি করেছিল জাপান 1941 সালে। সেই হামলাটি করে জাপান। তো প্রশ্ন জাপান কি জানতো না যে এই ধরনের একটি হামলা যদি যুক্তরাষ্ট্রের পার্ল হারবারে করা হয় তাহলে যুক্তরাষ্ট্র পশ্চিমা যেই জোট, সেই যুদ্ধের ময়দানে যুক্তরাষ্ট্র প্রবেশ করবে এবং যুক্তরাষ্ট্র এই প্রবেশের মধ্য দিয়ে পশ্চিমা জোটটি আসলে আরও বেশি শক্তিশালী হবে। জাপান নিশ্চয়ই জানতো, কিন্তু তারপরও তারা এই হামলাটি করেছে অনেকটা বাধ্য হয়ে। বাধ্য হলো কেন? বাধ্য হলো মূলত যুক্তরাষ্ট্র এর আগে যে কাজটি করেছিল, সে একটি কাঁচামালের রপ্তানি জাপানে নিষিদ্ধ করে দিয়েছিল। সেই রপ্তানি নিষিদ্ধ করার কারণে জাপানের আর কোনো উপায় আসলে ছিল না। কাঁচামালটি কি? কাঁচামালটি ছিল আসলে জ্বালানি তেল, যা জাপান উৎপাদন করতে পারে না, যার উপরে তার কোনো নিয়ন্ত্রণ নেই। ফলে রপ্তানি যখন বন্ধ করে দিল তখন আসলে সাম্রাজ্যবাদী, তখনকার জাপানের যে সাম্রাজ্যবাদী আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটি আসলে গোড়াতেই একটি বড় ধাক্কা খেলো। ফলে তার পক্ষে এই সাম্রাজ্য বিস্তারের আকাঙ্ক্ষা এবং সেটা ক্রমেই অস্তিত্বের সংকটে এসে যখন উপনীত হলো, তখন তার আর উপায় ছিল না, পার্ল হারবারে তার হামলা করতে হলো। এবং সেই হামলার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে সরাসরি অংশগ্রহণে চলে আসে, সরাসরি যুক্ত হয়। এবং ততদিনে আবার দেখা যাচ্ছে যে সাম্রাজ্যবাদী তখনকার যে ব্রিটেন বলি বা অন্যান্য ইউরোপীয় যে শক্তিগুলো আছে, সেই শক্তিগুলো ততদিনে যুদ্ধ করতে করতে একরকমের ক্লান্ত। আপনারা জানেন যে প্রথম বিশ্বযুদ্ধও আসলে ইউরোপ কেন্দ্রিকই হয়েছিল। তো ততদিনে ক্লান্ত এবং সে আর্থিকভাবে ব্যাপকভাবে বিপর্যস্ত বলা যায়।
তো যুক্তরাষ্ট্র একটু দেরিতে যোগ দিল এবং শেষ পর্যন্ত তার শক্তিমত্তা ইউরোপের সাথে যুক্ত হয়ে একটা বিজয় অর্জন করলো। সেই বিজয়ের পতাকাটি কিন্তু তুললো আসলে ইউরোপের যুদ্ধের পতাকাটি, বিজয় পতাকা উত্তোলন করলো যুক্তরাষ্ট্র। এবং তারপর থেকে এখনকার যে বৈশ্বিক কাঠামো সেখানে এখনও কিন্তু সে নেতৃত্ব দিয়ে যাচ্ছে। সেই সময়ে যে জ্বালানি তেলের প্রসঙ্গটি এলো, চীনেরও কিন্তু বড় ধরনের জ্বালানি তেলের তেমন রিজার্ভ নেই। কিন্তু চীন সেই সময় আপনি খেয়াল করুন যে 1985 সালেই চীন বুঝে গিয়েছিল যে তার কাছে এমন একটি কাঁচামাল উপস্থিত যা আসলে ভবিষ্যৎ পৃথিবীর নেতৃত্ব দেবে। সে ওই সময়েই তার যে নেতা, ওই সময়ের তৎকালীন চীনের নেতা 1987 সালে ঘোষণা করেছিলেন যে মধ্যপ্রাচ্যের আছে জ্বালানি তেল আর চীনের আছে বিরল খনিজ। খেয়াল করুন সালটি হচ্ছে 1987। এরপর অনেক সময় গিয়েছে, অনেক জল গড়িয়েছে। তারপরে 2017 সালে এসে ট্রাম্পের একদম শুরুতে বলেছে একটি নির্বাহী আদেশে তিনি সই করেন। সেই সইটি তিনি করেন হচ্ছে ক্রিটিক্যাল মিনারেলসের নিরাপদ ও নির্ভরযোগ্য সরবরাহ নিশ্চিতের লক্ষ্যে। এবং সেই নির্বাহী আদেশে যে ক্রিটিক্যাল মিনারেলস হিসেবে স্বীকার করে নেওয়া হলো, এই ক্রিটিক্যাল মিনারেলস হচ্ছে আসলে হচ্ছে প্রযুক্তি পণ্য, বিভিন্ন ধরনের প্রযুক্তি পণ্য তৈরিতে যেই খনিজগুলো প্রয়োজন হয় সেগুলোর একটি সংঘবদ্ধ নাম আপনি বলতে পারেন যে ক্রিটিক্যাল মিনারেলস বা গুরুত্বপূর্ণ খনিজ। তো এই খনিজের মধ্যে একটি বড় অংশ কিন্তু আসলে হচ্ছে বিরল খনিজ, অর্থাৎ ক্রিটিক্যাল মিনারেলস শব্দবন্ধের আচ্ছাদনে আসলে বিরল খনিজ বিষয়টি চাপা পড়ে আছে। এরপরে আপনার টেড ক্রুজ 2020 সালে একটি আইন প্রস্তাব করেছিলেন। আইনটি শেষ পর্যন্ত পাশ হয়নি, কিন্তু আইনটির বিষয় ছিল যে যুক্তরাষ্ট্রে বিরল খনিজ উৎপাদন সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সহায়তা ও ভর্তুকি দেওয়ার জন্য একটি প্রস্তাব। সেটি পাশ না হলেও জো বাইডেন যখন 2020 সালে ক্ষমতা নেন, তার 100 দিনের যে প্রথম 100 দিনের যে কর্মকাণ্ড, সেই 100 দিনের কর্মকাণ্ডে 3টি শিল্পের সরবরাহ ব্যবস্থা নিয়ে তিনি একটি পুনঃ পর্যালোচনা বা পর্যবেক্ষণের উদ্যোগ নেন। সেই 3টি শিল্পের মধ্যে একটি ছিল কিন্তু বিরল খনিজ। তো এরকম নানান ধরনের উদ্যোগ সত্ত্বেও নানাভাবে যুক্তরাষ্ট্র বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের উদ্যোগ, একবারে 2017-র কথা বলেছি আমরা, 20-এর কথা বলেছি, এবং এবার এসে ডোনাল্ড ট্রাম্প একই ধরনের কিছু কথা বলছেন বা একটা তৎপরতা আমাদের চোখে পড়ছে। এতদিন এত চেষ্টার পরও কিন্তু যুক্তরাষ্ট্র বিরল খনিজের উপরে তার যে মজুতের উপরে বলি, উৎপাদন বলি, এইটার উপরে সে তার কর্তৃত্ব স্থাপন করতে পারেনি। সেটা নানা কারণ আছে, প্রশাসনিক সমন্বয়হীনতা এটার পেছনে আছে, বা নানা ধরনের কূটনৈতিক তৎপরতার ব্যর্থতা বলতে পারি, এই ধরনের অনেক কিছু এটার সাথে যুক্ত। সেটা আপনারা এই ধারাবাহিকের আগে আরেকটি ধারাবাহিক যেটা গিয়েছিল যে নয়া বিশ্ব, সেখানকার কিছু তৎপরতা, সেখানেও এই ধরনের আন্তর্জাতিক রাজনীতি বা ভূ রাজনৈতিক যে খেলাধুলা চলে সেইটার বিষয়ে মুদ্রা রাজনীতি আছে, বিভিন্ন জোট ভিত্তিক বিভিন্ন রাজনীতি আছে, এগুলোর সঙ্গেও এগুলো অনেকখানি জড়িত। আপনারা খেয়াল করবেন যে সর্বশেষ খুব আলোচিত একটি বিষয় ছিল যে হোয়াইট হাউসের ওভাল অফিসে ডোনাল্ড ট্রাম্পের সাথে ইউক্রেনের ভলোদিমির জেলেনস্কি, ইউক্রেনের প্রেসিডেন্ট, ওনার একটি বাকবিতণ্ডা। এবং সেই বাকবিতণ্ডাটি কেন হয়েছিল? সেখানে জেলেনস্কি আসলে আমন্ত্রিত হয়েছিলেন হচ্ছে বিরল খনিজ ইস্যুতে একটি চুক্তি করার জন্য বা ক্রিটিক্যাল মিনারেলস ইস্যুতে একটি চুক্তি করার জন্য, কিন্তু সেখানে গিয়ে তিনি হচ্ছে রাশিয়ার সাথে তার যে চলমান যুদ্ধ ইউক্রেনের, সেই ইউক্রেন যুদ্ধ নিয়ে প্রসঙ্গটি তোলেন এবং ট্রাম্প স্বভাবতই একটু চটে যান এবং সেখানে বেশ ভাইস প্রেসিডেন্ট ভেন্সও আসলে এটাতে সম্পৃক্ত হন। একটা খুব বিতর্কিত একটি ঘটনার জন্ম হয় সেটার মধ্য দিয়ে। তো সেই চুক্তিটি কিন্তু শেষ পর্যন্ত ইউক্রেনকে চাপে ফেলে সেই চুক্তিটি যুক্তরাষ্ট্র করে নিয়েছে। তো সেইখানে বোঝাই যাচ্ছে যে বিরল খনিজের মালিকানা পেতে আসলে যুক্তরাষ্ট্র কতটা জেরবার হয়ে উঠেছে। এর পাশাপাশি কেন এই ঘটনাটি, একটু সংক্ষেপে বলে এই বিষয়ক বিস্তারিত আলোচনায় আমরা পরের পর্বে যাব। এখানে একটু সংক্ষেপে বলে নেওয়া যায় যে মার্কিন থিঙ্ক ট্যাঙ্কগুলো সরাসরি বলছে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ নিরাপত্তার বিষয়টি সরাসরি এই বিরল খনিজের মালিকানার উপরে নির্ভর করছে, এবং এর প্রাপ্যতায় ছেদ পড়া মানেই হচ্ছে প্রযুক্তি খাতে পিছিয়ে পড়া, যা দেশটির অর্থনৈতিক, ভূ রাজনৈতিক, সামরিক, চিকিৎসা এরকম সকল বিচারেই আসলে তার প্রতিযোগিতা সামর্থ্যকে খর্ব করবে। তো বর্তমানে সেক্ষেত্রে তাহলে হচ্ছে 1941 সালের জাপানের সাথে যদি তুলনা করা হয়, তাহলে বিরল খনিজ ইস্যুতে অর্থাৎ ভবিষ্যতের জ্বালানির যদি বিরল খনিজকে আমরা ধরে নিই, তাহলে এই জ্বালানি প্রশ্নে আসলে যুক্তরাষ্ট্র সেই অবস্থানেই আছে 80 বছর আগে জাপান যে অবস্থানে আসলে ছিল। যুক্তরাষ্ট্র থেকে চীন এক্ষেত্রে তার মূল প্রতিদ্বন্দ্বী, চীন ব্যাপকভাবে এগিয়ে আছে
সেটা কি পরিমাণে? বিনিয়োগ সম্পর্কিত তথ্যভিত্তিক ওয়েবসাইট ইনভেস্টিং নিউজ একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে তারা বলছে বিরল খনিজের মজুদ এবং উৎপাদন দুই বিচারেই আসলে চীন যোজন যোজন এগিয়ে আছে যুক্তরাষ্ট্র থেকে। সাধারণত যেসব দেশে কোনো খনিজের মজুদ বেশি থাকে সেই সব জায়গাতেই উৎপাদনটা বেশি থাকে, কিন্তু বিরল খনিজের ক্ষেত্রে কিন্তু বিষয়টি এমন নয়। চীনের মজুদ সর্বোচ্চ, চীন উৎপাদনও সর্বোচ্চ করে, এটি না হয় মিলত, কিন্তু দ্বিতীয় সর্বোচ্চ মজুদ আছে ব্রাজিলে, কিন্তু তার উৎপাদন কিন্তু এর কাছাকাছি মাত্রা তো পরের কথা একদম তলানির দিকে আছে। তো এটার কারণ কি? কারণ হচ্ছে এই সম্পর্কিত কিছু প্রযুক্তির প্রয়োজন হয় যা আসলে চীনের কাছে আছে। ফলে চীনের বন্ধুরাষ্ট্র বা চীনের কাছ থেকেই এই প্রযুক্তিগুলো নিয়ে বিরল খনিজের উত্তোলন থেকে শুরু করে প্রক্রিয়াকরণ এবং তা থেকে শেষ পর্যন্ত চূড়ান্ত যে পণ্য ফাইনাল প্রোডাক্ট, সেই ফাইনাল প্রোডাক্টটি উৎপন্ন করতে হয়। ফলে এখানে প্রযুক্তিগত সীমাবদ্ধতাও আছে। এই সব আলোচনার আমাদের আরও বিস্তারিত যেতে হবে। তার আগে আমরা আজকের যে মুখ্য আলোচনা সেটি হচ্ছে বিরল খনিজের আসলে মালিকানা কোন দেশের কেমন আছে। আগেই বলেছি চীন এখানে শীর্ষে আছে। তো সেক্ষেত্রে চীনের প্রসঙ্গটি একটু বলে নিই। চীনে মার্কিন যে ভূতাত্ত্বিক জরিপ সংস্থা তারা জানিয়েছে যে চীনে আসলে মজুতের পরিমাণ হচ্ছে 4,40,00,000 মেট্রিক টন। উৎপাদনের বিচারেও দেশটি হচ্ছে শীর্ষে আছে। তাদের উৎপাদন বার্ষিক 2024 সালে তারা উৎপাদন করেছে 2,70,000 টন। তো এই যে বিষয়টি সেটি একদম শুরুর দিকে আমরা বলেছি যে 1987 সাল থেকে তারা কিন্তু এই বিষয়ে সতর্ক। 1987 সালেই হচ্ছে ডেং শিয়াওপিং সেই সময়ের হচ্ছে এ সম্পর্কিত যেই খাত সেটার নেতৃত্বে ছিলেন তিনি বলেছেন মধ্যপ্রাচ্যের জ্বালানি তেল আছে আর চীনের আছে হচ্ছে বিরল খনিজ। ফলে বোঝাই যাচ্ছে যে তারা সে সময় থেকে আসলে প্রযুক্তি উন্নয়ন, এই সম্পর্কিত প্রযুক্তি উন্নয়ন থেকে শুরু করে নানান ধরনের কারিগরি সক্ষমতা অর্জন, এই যাবতীয় কাজগুলো তারা সেভাবে করেছে বলেই আজকে তারা এই পর্যন্ত তার মজুদকে উৎপাদনে রূপান্তর করতে পারছে। এই গুরুত্বপূর্ণ যেই খনিজ এইটির বিষয়ে এটি নিয়ে তারা বিভিন্ন ভূরাজনৈতিক খেলাধুলাও করে। কীরকম করে? 2008 সালের মহামন্দার মাত্র 2 বছরের মাথায় তারা প্রথম বিরল খনিজের রপ্তানিতে এক ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেছিল। সেটি ছিল জাপানে। 2012 সালে বিরল খনিজের মজুদ কমে যাচ্ছে মর্মে নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করে, যা হচ্ছে 2016 সালে এসে কার্যকর হয়। 2016 সালে ততদিনে হচ্ছে বর্তমান যে প্রেসিডেন্ট শি জিনপিং তিনি ততদিনে ক্ষমতায় চলে এসেছেন এবং একটি মহাপরিকল্পনার অধীনে এই বিষয়ক তৎপরতাগুলো ঢুকে পড়ে। স্বাভাবিকভাবেই প্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্রের এই ধরনের চীনের যে সুবিধাজনক অবস্থান সেটা আসলে পছন্দ হওয়ার কথা নয়, পছন্দ হচ্ছেও না। তো এক ধরনের ছায়াযুদ্ধ তাদের মধ্যে চলছে। সেইটা আমরা দেখতে পাবো যে চীন এই ক্ষেত্রে সুবিধাজনক অবস্থানে থাকার কারণে তারা বিভিন্ন সময় প্রযুক্তি রপ্তানি, বিরল খনিজ থেকে উৎপাদিত চুম্বক রপ্তানি বা এই ধরনের যেই প্রক্রিয়াকরণ কৌশল সেইটার বিষয়ে হচ্ছে তথ্য শেয়ার করা, এই ধরনের নানা জায়গায় হচ্ছে তারা নানা ধরনের নিষেধাজ্ঞা আরোপ করে। সর্বশেষ 2023 সালের ডিসেম্বরে বিরল খনিজ থেকে চুম্বক তৈরিতে প্রয়োজনীয় প্রযুক্তির রপ্তানিতে চীন হচ্ছে এক ধরনের নিষেধাজ্ঞা দিয়েছিল। এইখানে আরেকটি বিষয় মনে রাখা দরকার, সেটি হচ্ছে চীনে মজুদ যেমন সর্বোচ্চ তেমনি উৎপাদনেও সর্বোচ্চ, তেমনি তারা হচ্ছে আমদানিতেও সর্বোচ্চ। সেইখানে কীরকম? সেইখানে তারা হচ্ছে একটি দেশ থেকে তার যাবতীয় উৎপাদন পুরোটাই আমদানি করে চীন। দেশটির নাম হচ্ছে মিয়ানমার। কিন্তু দেশটির এই মিয়ানমারের কিন্তু কোনো ঘোষিত মজুদ নেই। মিয়ানমার প্রসঙ্গে আমরা একটি পুরোপুরি আলাদা একটি পর্বই করব। মিয়ানমারের গৃহযুদ্ধ সেখানে উঠে আসবে, বিরল খনিজের সাথে এর সম্পৃক্ততার ইস্যুটি আসবে, আমরা সেই আলোচনায় পরে যাব। তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল। ইউএসজিএস এর তথ্য মতে দেশটিতে হচ্ছে 2,10,00,000 টনের মতো বিরল খনিজ মজুদ আছে, কিন্তু তারা উৎপাদনে একেবারেই নিচের দিকে আছে। 2026 সাল নাগাদ তারা এখন যে প্রযুক্তিগত উন্নয়ন শুরু করেছে বা আমদানি শুরু করেছে সেটার মধ্য দিয়ে তারা 5,000 মেট্রিক টন ছাড়িয়ে যাবে উৎপাদন তাদের, এই ধরনের একটা আশা প্রকাশ করেছে। দেশটি ব্রাজিল একটি মাত্র এক্ষেত্রে বিশেষভাবে গুরুত্বপূর্ণ এই কারণে যে চীনের বাইরে ব্রাজিলেই একটি খনি আছে। সেই খনিটি হচ্ছে পেলা এমা নামে। সেই খনিতে গুরুত্বপূর্ণ যেই 4টি বিরল খনিজ, সেই 4টির মধ্যে নিওডেমিয়াম, প্রাসিওডিয়াম, টার্বিয়াম এবং ডিসপ্রোসিয়াম, এই 4টি খনিজ একসাথে পাওয়া যাচ্ছে। এরপরে তালিকায় তৃতীয় অবস্থানে আছে হচ্ছে ভারত। ইউএসজিএস এর তথ্য মতে ভারতে এই বিরল খনিজের মজুদ হচ্ছে 69 লাখ টন এবং
এর ম্যাক্সিমামই আছে হচ্ছে একটা বড় অংশ আছে এর সৈকতে বা সৈকতের আশপাশে থাকা বালিতে, এবং সেটার পরিমাণ হচ্ছে 35%। ভারতও এই খনিজের উৎপাদন এবং এর মজুদের বিষয়ে বেশ সতর্ক। 2022 সালে দেশটির পরমাণু শক্তি কমিশন এ সম্পর্কিত উৎপাদন ও সক্ষমতা বৃদ্ধির বিষয়ে কিছু পদক্ষেপ গ্রহণ করে। 2023 সালে বিরল খনিজ সম্পর্কিত গবেষণা ও এ সংক্রান্ত প্রকল্প উন্নয়নে নীতি সহায়তা দিতে কিছু আইনও পাশ করে। তো রিসেন্টলি আকরিক এবং চুম্বক তৈরির কারখানা গড়ার ঘোষণা দিয়েছে দেশটির ট্রাফালগার নামক একটি প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠান অলরেডি কাজ শুরু করে দিয়েছে। তালিকায় 4র্থ অবস্থানে আছে অস্ট্রেলিয়া। দেশটিতে বিরল খনিজের মজুদের পরিমাণ 57 লাখ টন এবং তারা উৎপাদনেও আসলে 4র্থ অবস্থানে আছে। বছরে তাদের 2024 সালে তারা উৎপাদন করেছে 13,000 মেট্রিক টন। রাশিয়ার বিষয়টি একটু মজার। রাশিয়াতে হচ্ছে সর্বশেষ যে তথ্য 2024 সালের আপডেট করা যে তথ্য, সেখানে বলা আছে যে মজুদ হচ্ছে 38 লাখ টন। কিন্তু এর আগের যে তথ্য আমরা পাই সেই তথ্যে আমরা দেখছি রাশিয়াতে হচ্ছে বিরল খনিজের মজুদ হচ্ছে 1 কোটি মেট্রিক টন। তাহলে এই রিভাইজ হলো কখন? রিভাইজটা হলো 2024 সালে এসে রুশ সরকার এবং তার এ সম্পর্কিত নানা সংস্থা নতুন করে পুনঃনিরীক্ষা করে বলেছে তাদের মজুদ নাকি 1 কোটি টন নয়, তাদের মজুদ 38 লাখ টন। তো তারা এই বিষয়ক চীনের সাথে এক ধরনের প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত। তারা 150 কোটি মার্কিন ডলার নিয়ে ডলারের একটা পরিকল্পনা ঘোষণা করেছে এ সম্পর্কিত সক্ষমতা অর্জনে। ভিয়েতনামের ক্ষেত্রেও একই ধরনের একটি জটিলতা আছে। ভিয়েতনামের ঘোষিত বিরল খনিজের মজুদের পরিমাণ 35 লাখ টন, কিন্তু ওয়ার্ল্ড পপুলেশন সার্ভে সহ বেশ কিছু সংস্থা বলছে সেখানে মজুদের পরিমাণ 2 কোটি 20 লাখ টন। খেয়াল করুন, দ্বিতীয় অবস্থানে ছিল ব্রাজিল, যার ছিল 2 কোটি 10 লাখ টন। তো যদিও 2 কোটি 20 লাখ টনের মজুদ যদি ভিয়েতনামে থেকে থাকে, তাহলে তালিকায় কিন্তু দ্বিতীয় অবস্থানে ভিয়েতনাম উঠে আসবে। এক্ষেত্রে আরেকটি মজা, এক ধরনের লুকোছাপার বিষয় আমরা খেয়াল করতে পারি। সেটা হচ্ছে ভিয়েতনামের এ সম্পর্কিত যেই সংস্থা ভিয়েতনাম রেয়ার আর্টস যে সংস্থা, সেই সংস্থার কর্মকর্তারা হচ্ছে বলেছিলেন যে 2023 সাল নাগাদ হচ্ছে এটার উৎপাদন 20 লাখ টন ছাড়িয়ে যাবে। তো এই ঘোষণা দেওয়ার পরপর কিন্তু ওই কর্মকর্তারা চাকরিচ্যুত হন এবং শুধু তাই নয়, তারা কিন্তু গ্রেপ্তারও হয়েছিলেন। ফলে বোঝাই যাচ্ছে যে এই যে মজুদ, সেটা রাশিয়া এবং ভিয়েতনামের ক্ষেত্রে এক ধরনের লুকোছাপার বিষয় আছে। রাশিয়ার আসলে 1 কোটি টন নাকি 38 লাখ টন, না ভিয়েতনামে কি 2 কোটি 20 লাখ টন নাকি হচ্ছে 35 লাখ টন, এটা নিয়ে আসলে এক ধরনের সংশয় আছে। যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে আসা যাক। যুক্তরাষ্ট্র আছে তালিকার 7ম অবস্থানে। ফলে বোঝা যাচ্ছে যুক্তরাষ্ট্র কেন এতটা উদ্বিগ্ন এই খনিজ নিয়ে। তার মজুদের পরিমাণ হচ্ছে 19 লাখ মেট্রিক টন, এবং কিন্তু সে উৎপাদন করে বেশ ভালো। 2024 সালে সে 45,000 মেট্রিক টনের বিরল খনিজ উৎপাদন করেছে। তো এর যেই টোটালটাই এসেছে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের মাউন্টেন পাস খনি থেকে, এবং সেইখানেই আসলে এই 45,000 টনের ম্যাক্সিমাম ওইখান থেকে আসলে উৎপাদন করা হয়। তারা রিসেন্টলি এই সম্পর্কিত প্রযুক্তি উন্নয়নে 1,750 কোটি মার্কিন ডলারের একটি প্রকল্প হাতে নিয়েছে। এবার আসা যাক, একদম শুরুতে গ্রিনল্যান্ড কিনে নেওয়ার প্রসঙ্গ এসেছিল। গ্রিনল্যান্ডে আসলে মজুদ কত? গ্রিনল্যান্ডে মজুদের পরিমাণ হচ্ছে 15 লাখ মেট্রিক টন। তো গ্রিনল্যান্ডে এখন পর্যন্ত কোনো ধরনের উৎপাদন হয় না, তবে এক ধরনের তৎপরতা শুরু হয়েছে, এক ধরনের উদ্যোগ শুরু হয়েছে। পাশাপাশি গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্রের আগ্রহও শুরু হয়েছে। তো গ্রিনল্যান্ডের এই যে কিনে নেওয়ার প্রসঙ্গটি, এই 15 লাখ টন যদি যুক্ত হয় যুক্তরাষ্ট্রের সাথে, তাহলে তার যেই টোটাল মজুদ যদি গ্রিনল্যান্ডকে যুক্ত করে, তাহলে 34 লাখ মেট্রিক টনে হয়তো পৌঁছাবে। তো যাই হোক, এই হচ্ছে শীর্ষ 8 দেশ। শীর্ষ এই 8 দেশের বাইরেও কিছু মজুদ আছে। সেখানে সবার ওপরে আছে হচ্ছে তানজানিয়া। এটা হচ্ছে পূর্ব আফ্রিকার একটি দেশ। সেখানে 8,90,000 মেট্রিক টন। কানাডাতে আছে 8,30,000 মেট্রিক টন, এবং দক্ষিণ আফ্রিকা আছে 7,90,000 মেট্রিক টনের মজুদ। এর সাথে গ্রিনল্যান্ডের সমরূপ ভূগঠন থাকার কারণে নর্ডিক দেশগুলোতেও একটি ভালো মজুদ আছে বলে ধারণা করা হচ্ছে। এ নিয়ে বিপুল পরিমাণে অনুসন্ধান চালানোর পর সুইডেনে বলা হচ্ছে যে সুইডেনে 10 লাখ মেট্রিক টনের একটি মজুদ রয়েছে বলে আশা করা হচ্ছে, তবে এটি এখনও কোনো প্রমাণিত মজুদ নয়। তো গ্রিনল্যান্ডের একই ধরনের ভূগঠন থাকার কারণে যদি সুইডেনে থাকে, সেক্ষেত্রে নরওয়ে বা ডেনমার্ক বা এই অঞ্চলগুলোতেও আসলে এই বিরল খনিজের মজুদ থাকার একটা সম্ভাবনা রয়েছে। সেই ক্ষেত্রে আসলে ইউরোপ একেবারে নিঃস্ব বলা যায় না, তাদের এই সম্ভাবনা এখনও আছে। তো এই ক্ষেত্রে একটু খেয়াল করবেন যে
ব্রিক্স জোটের কথা যদি আমরা বলি, আমরা নয়া বিশ্বতে এই জোটগুলো নিয়ে বেশ আলোচনা করেছিলাম। সেখানে ব্রিক্সের মধ্যে আসলে খেয়াল করুন, ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না এবং দক্ষিণ আফ্রিকা। খেয়াল করুন এই প্রত্যেকটার কাছেই কিন্তু বিরল খনিজের মজুদ আছে। এর মধ্যে চীনে আগেই বলেছি 4,40,00,000, ব্রাজিলে 2,10,00,000, রাশিয়াতে 1,00,00,000 অথবা 38,00,000, ঘোষিত এখন 38,00,000। এই ধরনের যে মজুদ, সেইটার জোটের হিসাব করলে কিন্তু যুক্তরাষ্ট্র একেবারেই দুর্ভাবনা, তার বাধ্য সে দুর্ভাবনায় ভুগতে। কারণ হচ্ছে এই মজুদ যদি তার হাতছাড়া হয় তাহলে সে একটা বড় ধরনের প্রতিযোগিতা সামর্থ্য হারিয়ে ফেলে। আপাতত বিরল খনিজ নিয়ে বিশ্বের পরাশক্তিগুলো একটা ভালো রকমের যুযুধান দশায় আছে বলা যায়, এবং তারা এই ভবিষ্যতে জ্বালানির যে মালিকানা, সেই মালিকানা বুঝে নিতে নানা ধরনের ভূ রাজনৈতিক তৎপরতা, কূটনৈতিক তৎপরতা, সামরিক তৎপরতা, নানা ধরনের তৎপরতা চালাচ্ছে। এই সামরিক তৎপরতার মধ্যে একটি ইঙ্গিত আমি দিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে ইউক্রেন যুদ্ধ। ইউক্রেন যুদ্ধের ফলে হচ্ছে ইউক্রেনের বেশ কিছু অঞ্চল কিন্তু রাশিয়ার নিয়ন্ত্রণে চলে গেছে, আপনারা জানেন। ইউক্রেনের যে মজুদ টোটাল, সেখানেও কোনো ঘোষিত মজুদ নেই, কিন্তু একটি বড় মজুদ আছে বলে ধারণা করা হয়। সেই মজুদ যে অঞ্চলে থাকতে পারে বলে সম্ভাব্যতা যাচাইয়ের মধ্য দিয়ে উঠে এসেছে, তার একটি বড় অংশ কিন্তু এখন রাশিয়ার নিয়ন্ত্রণের। ফলে সামরিক তৎপরতার বিষয়টি কিন্তু এটার সাথে যুক্ত। এটার সাথে আমরা যে পৃথিবীর মানচিত্রটি চিনি, যেই বৈশ্বিক মানচিত্রটি চিনি, চেনা যেই ম্যাপগুলো আছে, যে এটাকে রাশিয়া বলে, এই মানচিত্রটি দেখলে এটা রাশিয়া, এই মানচিত্রটি দেখলে এটা ইউক্রেন, সেই মানচিত্রের রেখাগুলো কিন্তু আস্তে আস্তে এই খনিজের লড়াইয়ের মধ্য দিয়ে ঝাপসা হয়ে যাচ্ছে। আমরা সেই লড়াইটা দেখব। আগামী পর্বে এই বিষয়ক আরও বিস্তারিত আলোচনা আসবে, এবং বিরল খনিজ কেন আসলে এত গুরুত্বপূর্ণ, এটার আসলে ব্যবসায়িক জায়গা থেকে এটার বাজারটি আসলে কত বড়, এর প্রযুক্তির জায়গাটি আসলে কেন এত গুরুত্বপূর্ণ, সেটি নিয়ে আমরা পরের পর্বে দেখব। ধন্যবাদ, আজ এ পর্যন্ত।